সদরঘাটে ঈদের মতো উপচে পড়া ভিড়, লঞ্চে গাদাগাদি করে যাত্রী পরিবহন, বাসে স্বাস্থ্যবিধি মানা হলেও ভাড়া দ্বিগুণ। যাত্রী সংকটে বিমানের 6টি ফ্লাইট বাতিল। করোনায় একদিনে আরও 22 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2381। দেশকে 3টি জোনে ভাগ করে প্রয়োজনে লকডাউন, অফিসে উপস্থিতি থাকবে 25%। করোনা ভাইরাসের প্রভাব দীর্ঘায়িত হলে বাড়তে পারে পদ্মা সেতুর কাজের মেয়াদ, এখন পর্যন্ত শেষ 80%। বর্ষায় বাধা হয়ে দাঁড়াবে প্রবল নদীর স্রোত। দেখছিলেন শিরোনাম, প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। নিয়ন্ত্রণহীন পুরো সদরঘাট, যাত্রী চাপে ভেস্তে গেছে স্বাস্থ্যবিধি। সংক্রমণের ঝুঁকি তুচ্ছ করে সোমবার ঈদের সময়ের মতো গাদাগাদি করে লঞ্চে উঠে ঢাকা ছাড়েন বৃদ্ধ শিশু থেকে শুরু করে হাজার হাজার মানুষ। বিআইডব্লিউটিএ অসহায়ত্ব প্রকাশ করে বলছে, লঞ্চ মালিকদের অসহযোগিতা ও অস্বাভাবিক যাত্রী চাপের কারণে মানা যাচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি। ছবি দেখে কে বলবে দেশে মহামারী করোনাকাল চলছে, যেখানে সামাজিক দূরত্ব মেনে চলার কথা সকল নাগরিকের। অথচ অবিশ্বাস্য হলেও রাজধানীর সদরঘাটে এভাবেই গাদাগাদি ও গা ঘেঁষাঘেঁষি করে প্রতিযোগিতা দিয়ে লঞ্চে উঠছেন শিশু, বৃদ্ধ থেকে শুরু করে হাজারো যাত্রী, যেখানে সামাজিক দূরত্বের ধারে কাছেও নেই কেউ। যদিও সদরঘাট টার্মিনালে যাত্রীদের জীবাণুমুক্ত করতে টানেল কিংবা হ্যান্ড স্যানিটাইজ সহ সব পদক্ষেপই নেওয়া হয়েছে, কিন্তু যাত্রীদের অসচেতনতার কারণে লঞ্চে ওঠা থেকে শুরু করে ডেক পর্যন্ত কোনো কিছুই আর থাকছে না। এটা ঝুঁকি, কিন্তু আমরা 2 মাস পর্যন্ত, 2 মাস না আরো বেশি সময় ধরে বাসায় একদম বন্দিই ছিলাম প্রায়। আমার বাবা খুব অসুস্থ, মুক্তিযোদ্ধা। আজকে 4 মাস পর্যন্ত দেখি না, অফিস আদালত খুলে গেছে, এর জন্য যাচ্ছি। গ্যাপ রেখে তারপর একটা সিট করেন ওইভাবে এঁকে দিছি, তারপরে সেটা মানছে না। এখন এখানে আমাদের কি করণীয়? বিআইডব্লিউটিএ থেকে রোববার বলা হয়েছিল ডেকে যাত্রী সংখ্যা অর্ধেকে নামানো হবে। অর্ধেক তো দূরে থাক, সোমবার যাত্রী বহন করা হয় ঠাসাঠাসি করে। বিআইডব্লিউটিএ এর জন্য অতিরিক্ত যাত্রী চাপ ও লঞ্চ মালিকদের অসহযোগিতাকে দায়ী করছেন। শুধুমাত্র বেতুয়া এবং হাতিয়া এই দুটো রুটের হঠাৎ করে অনেক প্যাসেঞ্জার চলে আসছে এবং লঞ্চের সংখ্যা কম, যে কারণে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখানে পন্টুনেও স্বাস্থ্যবিধি মেনে চলার সুযোগ হচ্ছে না, আবার লঞ্চেও সুযোগ হচ্ছে না। এটা হলো বাস্তবতা। বারবার নিশ্চিত করা হয়েছে যে আপনারা যাবেন না, এতজন যাত্রী যেতে পারবেন, এতজনের পরে যে যাত্রীরা তিনি লঞ্চে উঠবেন না, তাইলে স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হবে, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, সংক্রমিত হতে পারেন। কিন্তু এসবের প্রতি কারো কোনো শ্রদ্ধাশীল নাই। নৌপথে ডেক শ্রেণীর যাত্রীদের স্বভাবটাই এরকম, তারা বেপরোয়া, তারা ইমোশনাল, দে মাস্ট গো টু দেয়ার হোমস। ঢাকার মতো যাত্রী বহনে সামাজিক দূরত্ব রক্ষা করতে ব্যর্থ হয়েছে বরিশাল, চাঁদপুর ও পটুয়াখালী নদীবন্দরও। মুন্নাফ রশিদ, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 2 মাসের বেশি সময় পর সড়ক মহাসড়কে চলছে গণপরিবহন, তবে চিত্র কিছুটা ভিন্ন। নেই চিরাচরিত ভিড়, সঙ্গ নিরোধ নীতি মেনেই বসেন যাত্রীরা। তবে বাসস্ট্যান্ড কিংবা টার্মিনালে অনেকাংশে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। এদিকে 60% বেশি ভাড়া নেওয়ার সরকারি নির্দেশনা থাকলেও ক্ষেত্র বিশেষে ভাড়া নেওয়া হচ্ছে দ্বিগুণ। গণপরিবহন চালু হওয়ার প্রথম দিনে অনেক চালক, সহকারী এবং যাত্রীদের মাঝে বেশ স্বাস্থ্য সচেতনতা লক্ষ্য করা গেছে। 2 সিটে 1 যাত্রী নীতি মেনে যাত্রী পরিবহনও করা হয়েছে। তবে অতিরিক্ত যাত্রী হয়ে বাসে উঠে কেউ কেউ সমস্যাও তৈরি করেছেন। এক সিটে একজন বের করে আমরা নিতেছি, 5 সিটে 22 জন নিতেছে। হ্যান্ড ওয়াশ আছে কিনা এটাও দেখতেছি, কোনো যাত্রীর মুখে মুখোশ আছে কিনা সেটাও আমরা দেখতেছি। যদি না থাকে তাহলে নামাই দেই যে আপনি ভাই মুখোশ কিনা গাড়ি তোলেন। আসন কমেছে কিন্তু বাহন বাড়েনি, ফলে বাস রুটের শুরু ও শেষ ছাড়া সব স্ট্যান্ডের যাত্রীদের বিকল্প উপায়ে অফিসে যেতে হয়েছে। এ সময় ভোগান্তির পাশাপাশি স্বাস্থ্যবিধিও লঙ্ঘিত হয়েছে। আমরা যেতে পারতেছি না, বাসের সংখ্যাও পরিমাণের সংখ্যাও কম, সেক্ষেত্রে আমরা উঠতে পারতেছি না গাড়িতে। কাছাকাছি থাকছে, কাছাকাছি গাড়ির জন্য ওঠার জন্য ট্রাই করতেছে। দূরপাল্লার বাসেও নির্দেশনা মেনেই যাত্রী পরিবহন করা হয়েছে। তবে টার্মিনালে পারস্পরিক দূরত্ব রক্ষার বালাই ছিল না। গাবতলীতে অনেক যাত্রী দ্বিগুণের বেশি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন, যদিও তা অস্বীকার করেছে টিকিট কাউন্টারগুলো। 100 টাকায় যেতাম, এখন নেছে হলো 900 টাকা, 950 টাকা। আগে ছিল ঢাকা থেকে রাজশাহী 480 টাকা, এখন 60% হিসেবে বেশি নিয়েছে আর কি। কিন্তু মানুষের এখন অভাবের সংখ্যা, এখন ভাড়াটা কিন্তু অতিরিক্ত পড়ে যায়।
এই হিসাবে জনগণের চলতে যেতে অনেকই কষ্ট হয়ে যায়। জাস্টিফাই করে দেখতে পারেন 536 টাকা বিআরটিএস চার্ট, ওর 60% কত আসে? 857 না কত টাকা আসে, সেটা আমরা 800 টাকা। না ঠিক আছে, বলতে পারে টিকিট যেটা ফিক্সড করে দিয়েছে আমরা সেটাই নিচ্ছি, আমরা সেই ব্যাপারে কিছু জানি না। অনিয়ম ঠেকাতে বসা বিআরটি এর ভ্রাম্যমাণ আদালতের অজুহাত, তারা বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাননি। সাতক্ষীরা গাড়ি সে মাঝখানে কোনো জায়গায় নামবে, সে সাতক্ষীরা ভাড়ায় নিচ্ছে, তার 60% নিচ্ছে, এরকমভাবে কিছু অনিয়ম পাওয়া গেছে। সেক্ষেত্রে আমরা আবার তাদেরকে বলেছি তারা কিছুক্ষণের মধ্যে সংশোধন করে ভাড়া তালিকা টাঙিয়ে দিবে। বিআরটি এর নির্দেশনা বাস্তবায়নে 5টি ভ্রাম্যমাণ আদালত বসে রাজধানীতে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে ঢাকার বাইরে। অনেক জায়গায় পুরোপুরি মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। সামাজিক দূরত্ব বজায় না রেখে এভাবে গা ঘেঁষে লাইনে দাঁড়িয়ে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করেন ব্রাহ্মণবাড়িয়ার যাত্রীরা। এরপর বাসে ওঠার সময়ও গেটে জড়ো হন আগের মতোই। জীবাণুনাশক স্প্রে না করার অভিযোগ যাত্রীদের। বাসের পক্ষতে হ্যান্ড স্যানিটাইজার স্প্রে কোনো কিছু করে নাই, জীবাণুনাশক কিছুই করে নাই। আইন শৃঙ্খলা যেহেতু জোরদার নাই, সেহেতু এগুলো হচ্ছে না। স্বাস্থ্যবিধি না মানার পাশাপাশি অনিয়ম এবং অব্যবস্থাপনার মধ্য দিয়ে চট্টগ্রামে চলাচল করছে গণপরিবহন। হাতে গোনা কয়েকটি বাস ছাড়া বেশিরভাগ বাস, হিউম্যান হলার ও টেম্পুতে কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনেই বহন করা হচ্ছে যাত্রী। আবার তুলনামূলক যানবাহন কম থাকায় ঘন্টার পর ঘন্টা স্টেশনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলে অভিযোগ তাদের। এই সুযোগে দ্বিগুণ ভাড়া হাঁকছেন রিকশা চালকরাও। আমবাগান থেকে টাইগার বাস আগে 10 টাকা ছিল রিকশা, এখন 20 টাকা। একটা ক্ষেত্রে হয়তো পাশাপাশি বসে যাচ্ছে, আমরা তাদেরকে আবার সরিয়ে দিচ্ছি এবং যে সকল বাসে মনে হচ্ছে যে দাঁড়িয়ে আছে তাদের বিরুদ্ধে আমরা মামলা দিচ্ছি। টাঙ্গাইলে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করলেও যাত্রীর তুলনায় বাসের সংখ্যা কম। এতে রাস্তায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর বাস না পেয়ে স্বাস্থ্যবিধি না মেনেই বিকল্প হিসেবে মাইক্রোবাসে গাদাগাদি করে নির্দিষ্ট গন্তব্যে যান যাত্রীরা। গাড়িতে ওঠার জন্য অনেকবার ট্রাই করেছি, কিন্তু গাড়িতে কোনো আমাদেরকে নিচ্ছে না, কিন্তু অফিসের কাজে আমাদের যেতে হবে। সিলেটে স্বাস্থ্যবিধি মেনেই চলাচল করলেও সরকার নির্ধারিত বর্ধিত 60 ভাগ ভাড়ার পরিবর্তে দ্বিগুণ ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের। আগে যারা যাত্রীরা 350 টাকা যাইতো, এখন তাদের ভাড়া আসে 560 টাকা, সেখানে তারাও 700 টাকা নিচ্ছে। স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করার পর বাসে ওঠেন যশোরের যাত্রীরা। মানা হচ্ছে শারীরিক দূরত্বও। এখানেও ভাড়া নিয়ে রয়েছে যাত্রী ও পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি অভিযোগ। আগে 100 টাকা যেত, এখন 160 টাকা দেওয়া লাগছে। যাত্রী 20 জনের বেশি তো নিতে পারতেছি না, কারণ এতে আমাদের খরচও উঠবে না। বগুড়া ও সিরাজগঞ্জে স্বাস্থ্যবিধি মেনেই চলাচল করছে গণপরিবহন। তবে করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের জন্য দ্বিগুণ ভাড়া কষ্টসাধ্য বলে জানান যাত্রীরা। সাবিত সারোয়ার, সময় সংবাদ। স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ 3টি রুটে শুরু হয়েছে বিমান চলাচল। সোমবার চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরে 11টি ফ্লাইট ছেড়ে গেলেও যাত্রী সংকটে বাতিল করা হয়েছে 6টি ফ্লাইট। তবে সামাজিক দূরত্ব নিশ্চিত সহ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্তৃপক্ষের গ্রহণ করা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। এয়ারলাইন্সগুলো স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে ফ্লাইট বাতিল করা হবে বলে হুঁশিয়ার করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। কোভিড-19 থাবায় বদলে গেছে বিমান পরিবহন ব্যবস্থা। সংক্রমণ রোধে বিমান সংস্থাগুলো দেয়া নতুন মাস্ক ও গ্লাভস পরে জীবাণুনাশক ফোমে জুতো ভিজিয়ে ও দেহের তাপমাত্রা পরীক্ষার পর প্রবেশ করতে দেওয়া হচ্ছে বিমানবন্দরের টার্মিনাল ভবনে। নেই আগের মতো যাত্রীদের ভিড় ও চেক ইন কাউন্টারে দীর্ঘ লাইন। স্বাস্থ্য সুরক্ষায় বিমানবন্দর কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপে সন্তুষ্ট যাত্রীরা। ভাড়া তো আগের মতনই আছে, এখনো বাড়ে টাকা এক্সপেকটেশন থেকে বেশি আর কি। আমি ভাবি নাই ওনারা এত সুন্দর করে সবকিছু আর কি মেইনটেইন করবে, কারণ অনেক সময় তো বলা হয় কিন্তু কিছু করা হয় না, বাট ওনারা খুবই সুন্দর করে কশাসলি সবকিছু মেইনটেইন করছে। সরকারি নিয়ম অনুযায়ী আমরা স্বাস্থ্যবিধি মেনে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছাচ্ছি। ইমার্জেন্সিতে বাসা যাচ্ছি, আমার দেশের বাড়ি লালমনিরহাট, আমার বাবা মারা গিয়েছেন, তো আমি যেতে পারি নাই। সামাজিক দূরত্ব নিশ্চিতে সিভিল এভিয়েশনের 25% আসন খালি রাখার নির্দেশনা থাকলেও যাত্রী কম থাকায় প্রায় 50%-এরও বেশি আসন ফাঁকা গেছে। ফলে বেশ কিছু ফ্লাইট বাতিল করতে হয়েছে বিমান সংস্থাগুলোকে। এদিকে কোনো এয়ারলাইন্স স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে ফ্লাইট বাতিল করা হবে বলে সতর্ক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আশানুরূপ যাত্রী না পাওয়ায় ভাড়া বাড়াতে হতে পারে বলে জানায় নভোএয়ার। এবং তাদেরকে সতর্ক করা হয়েছে যে গাইডলাইনে কোনো ল্যাপস থাকলে বা কোনো ব্যত্যয় ঘটলে আমরা সেই ফ্লাইটটা ক্যান্সেল করতে বাধ্য হব। এটা চেয়ারম্যান সিভিল এভিয়েশন স্যারের করার নির্দেশনা আছে যে কোনো এয়ারলাইন যদি কোনো ইনস্ট্রাকশন কমপ্লাই না করে সেই ফ্লাইটটা আমরা বাতিল করে দিব। যদি এইভাবে চলতে থাকে, যদি আমাদের ডিমান্ডটা সেইভাবে রাইজ না করে, তাহলে হয়তো আমাদের
ভাড়া বাড়ানোর বিষয়ে অবশ্যই চিন্তা করতে হবে। প্রাথমিকভাবে ঢাকা থেকে চট্টগ্রাম, সৈয়দপুর ও সিলেট রুটে ফ্লাইট চালু করা হয়েছে। স্বাস্থ্য সুরক্ষায় যন্ত্রপাতি ও চিকিৎসক নিযুক্ত করা হলে পর্যায়ক্রমে রাজশাহী, যশোর, কক্সবাজার ও বরিশালও ফ্লাইট চালু করা হবে। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। কমেছে দেশে একদিনে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা। সবশেষ 24 ঘন্টায় মারা গেছেন 22 জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 672 জনে। ভাইরাস শনাক্ত হয়েছে 2381 জনের দেহে। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে আরও জানানো হয়, সুস্থ হওয়া ব্যক্তিদের অভিজ্ঞতার আলোকে সবাই নিয়মিত মশলাযুক্ত গরম পানীয় খেলে উপকার পাওয়া যেতে পারে। সাধারণ ছুটি শেষে রোববার থেকেই শুরু হয়েছে কর্মস্থলমুখী মানুষের আনাগোনা। কর্মস্থলে যোগ দেবার দ্বিতীয় দিনে প্রথম দিনের চেয়ে মৃত্যুর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে আসার খবর জানালো স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘন্টায় মারা গেছেন 22 জন, যাদের মধ্যে 19 জন পুরুষ ও 3 জন নারী। তবে নতুন করে 24 ঘন্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে 2381 জনের দেহে। 52টি ল্যাবের বা পরীক্ষাগারে পরীক্ষা কার্যক্রম অব্যাহত আছে। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 13,104টি। নমুনা পরীক্ষা করা হয়েছে 11,439টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা 3,20,369টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 2,381 জন। এ পর্যন্ত শনাক্ত 49,534 জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 21 জনের বয়স 40-এর উপরে। একজন আছেন 21 থেকে 30 বছরের কোটায়। 15 জন হাসপাতালে, 6 জন বাসায়ও, একজন মারা গেছেন হাসপাতালে যাওয়ার পথে। 24 ঘন্টায় শনাক্তের হার 20.81%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 816 জন। এ পর্যন্ত সুস্থ 10,597 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.39%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 22 জন। করোনাকে জয় করা ব্যক্তিদের পরামর্শগুলো মেনে চলার আহ্বান জানানো হয়। সবসময় খাবারে হালকা গরম পানি রাখবেন এবং গার্গেল করবেন। মশলা সহ গার্গেল করে এই পানি খেয়ে অনেকেই উপকার পেয়েছেন। কাজে আপনারা আদা, লবঙ্গ বা অন্যান্য মশলা দিয়ে পানি হালকা কুসুম গরম করে এই পানি দিয়ে গড়গড়া করে এই পানি খেতে পারেন। বুলেটিনে আরো বলা হয়, স্বাস্থ্যবিধিগুলো না মানলে ঝুঁকিতে পড়তে পারে নিজেরও পরিবারের সকল সদস্যের জীবন। তাই আপনার সুস্থতা একান্ত আপনারই হাতে। নিজেরা সুস্থ থাকি, পরিবারের সকলকে সুস্থ রাখি। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। দেশে কোভিড-19 সংক্রমণ শনাক্তের 86তম দিন আজ। এদিন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ নমুনা পরীক্ষা করা হয়েছে, যাতে এই যাবৎকালের মধ্যে তৃতীয় সর্বোচ্চ কোভিড-19 আক্রান্ত শনাক্ত হয়েছে। শুরুতে আমরা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এক নজরে দেখে নিতে চাই। গত 24 ঘন্টায় দেশে 11,439 জনের পরীক্ষা করা হয়েছে। বিপরীতে আক্রান্ত হয়েছেন 2,381 জন। বিপরীতে 24 ঘন্টায় মারা গিয়েছেন 22 জন, সুস্থ হয়েছেন 816 জন, যেটি আসলে যে গত 3 মে সর্বোচ্চ ছিল 886 জন সুস্থ হওয়ার রেকর্ড। তারপরে এটি দ্বিতীয় সর্বোচ্চ সুস্থ হওয়ার রেকর্ড। গত 8 মার্চ বাংলাদেশে প্রথমবারের মতন কোভিড-19 আক্রান্ত শনাক্ত হয়েছিল। এপ্রিল মাসে অবস্থা অবনতি হতে থাকে এবং মে মাসেও কিন্তু একই ধারা অব্যাহত থাকে। প্রথম মৃত্যুর খবর জানা যায় হলো 18 মার্চ। 31 মার্চ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ছিল 5 জন। তারপরে এপ্রিল মাসের শেষে এসে 30 এপ্রিল এসে 168 জন ছিল মোট মৃত্যুর সংখ্যা। কিন্তু মে মাসে আমরা যেটি দেখেছি যে ক্রমেই আসলে যে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। আমরা একটু গত 7 দিনের সংক্রমণের চিত্রে একটু নজর দিতে চাই। 4 দিনই কিন্তু 2000-এর বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে এবং 2 দিন আক্রান্ত শনাক্ত হয়েছে 2,500-এর বেশি। যে 22 জন মারা গিয়েছেন তাদের একটু বয়স ভিত্তিক বিভাজনের দিকে তাকাতে যাই। 22 জনের মধ্যে 19 জনই হলেন পুরুষ, 3 জন নারী। আর সবচেয়ে বেশি মারা গিয়েছেন 41 থেকে 50 বছরের মধ্যে 8 জন। আর পরের অবস্থানে 61 থেকে 70 বছরের মধ্যে রয়েছেন 7 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বরাবরের মতো আজকেও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে এবং একই সঙ্গে মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলা, নিরাপদ শারীরিক দূরত্ব বজায় ও বেশি বেশি হাত ধোয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তো এই ছিল আসলে আমাদের কাছে আজকের বাংলাদেশের সার্বিক পরিস্থিতির সবশেষ খবরাখবর। প্রবাসের সময় আরও থাকছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় উচ্চ মাধ্যমিকে ভর্তি নিয়ে সংশয়, স্থবিরতা সৃষ্টির শঙ্কা, অসচ্ছল শিক্ষার্থীদের ধাপে ধাপে ভর্তির সুযোগ রাখার পরামর্শ। আরএফএল ইউপিভিসি থ্রেড পাইপ ফাটে না, ভাঙে না। একবার লাগিয়ে থাকুন নিশ্চিন্তে। আরএফএল ইউপিভিসি থ্রেড পাইপ।
সরকারি সিদ্ধান্তে অফিস খুলে দেওয়া হলেও মোট জনবলের 25 ভাগের বেশি উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। সোমবার দুপুরে সরকারের নতুন সিদ্ধান্তের কথা জানান তিনি। এছাড়া সচিবালয়ে করোনা ভাইরাস নিয়ে জরুরি এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংক্রমণ বিবেচনায় পুরো দেশকে রেড, গ্রিন ও ইয়েলো জোনে ভাগ করা হবে। পরিস্থিতি বিবেচনায় কিছু কিছু এলাকায় সাময়িক লকডাউন দেওয়া হতে পারে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। 9 সপ্তাহ সাধারণ ছুটির পর এমন এক সময় অফিস খুলেছে যখন রোজই আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সরকারি নির্দেশনায় বয়স্ক, অসুস্থ ও অন্তঃসত্ত্বা নারীদের কাজে বিরত রাখা হলেও সংশ্লিষ্টরা মনে করছেন তা যথেষ্ট নয়। এ অবস্থায় সচিবালয়ে জরুরি বৈঠকে বসে সরকারের স্বাস্থ্য, স্থানীয় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। ছিলেন ঢাকা 2 মেয়রের পাশাপাশি পার্শ্ববর্তী হটস্পট নারায়ণগঞ্জ ও গাজীপুরের মেয়রও। আলোচনায় পুরো দেশকে রেড, গ্রিন ও ইয়েলো 3টি জোনে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ছোট ছোট এলাকাকে সাময়িকভাবে লকডাউনের বিষয়েও আসে আলোচনায়। রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন আমরা মার্কিং করেছি। এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল যে এই জোনগুলোকে মানে রেড জোনকে কিভাবে গ্রিন জোন করা যায় সেটা নিয়ে আজকের আমরা আলোচনা হয়েছে। এলাকা ওই জোনিং এর মাধ্যমে আমরা যে জোনের মধ্যে খুব বেশি সংক্রামিত হবে, ধরো একটা ছোট্ট এলাকা, সেখানে হয়তো বা একটা এরিয়াকে আমরা বলবো যে এই এরিয়াটা বন্ধ থাকবে এই কয়েকদিনের জন্য। নতুন নির্দেশনায় 25 ভাগ জনবল অফিসে এবং বাকিরা প্রয়োজনে অনলাইনে কাজ করার কথা জানানো হয়। এক্ষেত্রে রোস্টার সিস্টেমে কাজ করার কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। আমাদের সচিবালয়ের যারা কর্মকর্তা রয়েছেন তারা যাতে করে কোনোভাবেই ইনফেক্টেড না হয়, প্রয়োজনের নিরিখে আমাদের 1/4 কর্মকর্তাকে একই সাথে আমরা অফিসে রাখবো, অনলাইনে সংযুক্ত থাকবে আমাদের অফিসের সাথে, বাসা থেকে কাজ করবে। করোনা ভাইরাস প্রতিরোধে সিদ্ধান্ত কার্যকরে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের প্রভাব দীর্ঘ হলে বাড়তে পারে দেশের মেগা প্রকল্প পদ্মা সেতুর কাজের মেয়াদ। আগামী মাসের মধ্যে সবগুলো স্প্যান বসানোর কথা থাকলেও নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বছরের ডিসেম্বর মাস। কর্তৃপক্ষের দাবি, এখন পর্যন্ত পুরো প্রকল্পের কাজ শেষ হয়েছে 80 ভাগ। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। সামনে বর্ষা, এখনই নদীতে পানি বেড়েছে 6.5 ফুটের বেশি। গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে নদীর প্রবল স্রোত বাধা হয়ে দাঁড়াবে পদ্মা সেতুর কাজে। জলের স্রোত ডাঙায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে সব শ্রমিকদের প্রকল্পের ভিতর 100% আবাসিক ব্যবস্থা করে রাখা হচ্ছে। কর্মীদের সংক্রমণ থেকে রক্ষার পাশাপাশি কাজ চালিয়ে যেতে ঈদেও কোনো শ্রমিককে ছুটি দেওয়া যায়নি। জাজিরা থেকে মাঝ নদী পর্যন্ত 28টি স্প্যান বসানো হলেও মাঝে বাদ পড়েছে একটি। বর্ষার আগে এটি বসাতে হবে। চ্যানেলের মধ্যে পলি জমে গেলে একটি স্প্যানের জন্য ড্রেজিং করতে হবে 2 কিলোমিটার নদী। এরপর ধরা হবে মাওপ্রান্তে মূল নদীতে বাকি 10টি স্প্যান বসানোর কাজ। সবগুলো স্প্যানই জুলাই মাসের মধ্যে বসানোর কথা, সেটা হচ্ছে না। পাশাপাশি পরিবর্তন আসতে পারে প্রকল্পের মেয়াদেও। আমরা জানি না এটা কতদিনের এফেক্ট চলবে, তার উপরে ডিপেন্ড করবে আমাদের আসলে টাইম আরো বাড়াতে হবে না। তবে খুব বেশি সময় বাড়াতে হবে মনে করি 2-4 মাস হয়তো বাড়ানো লাগতে পারে, বাট এটা ডিপেন্ড করে করোনা ভাইরাসের এফেক্ট কতদিন আমাদের এখানে থাকে। স্প্যানের উপর প্রায় 3000 করে বসাতে হবে স্ল্যাব। এখন পর্যন্ত বসেছে 1105টি রেল এবং 594টি রোড স্ল্যাব। মোট 41টি স্প্যানের মধ্যে 39টি দেশে। বাকি 2টি যন্ত্রাংশ গত মাসে চীন থেকে রওনা হয়ে এই মাসের মধ্যে মাওয়া পৌঁছার কথা। এর আগেও কয়েক দফা বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। তবে শেষ দিকে সেই কাজের যে গতি, তাতে খুব সহজেই ভরসা করা যাচ্ছিল 21 সালের শেষ নাগাদ হলেও কাজ শেষ করা যাবে। এখন সেখানে করোনা আরেক দফা ধাক্কা দিল। এখন শুধুমাত্র প্রকল্পের মেয়াদ বাড়ানোই নয়, কাজের গতি কিভাবে ধরে রাখা যায় তার জন্য করতে হবে নতুন পরিকল্পনা। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। করোনা সংক্রমণের শঙ্কায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় উচ্চ মাধ্যমিকে ভর্তি নিয়ে দেখা দিয়েছে সংশয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে ভর্তি প্রক্রিয়া শুরু না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভর্তির সময়সীমা ছাড়া অন্যান্য নিয়ম বহাল থাকবে বলে জানায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। অনেকে স্বাগত জানালেও দীর্ঘমেয়াদে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় স্থবিরতা সৃষ্টির আশঙ্কা কোনো শিক্ষাবিদের। অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তার পাশাপাশি ধাপে ধাপে ভর্তির সুযোগ রাখার পরামর্শ তাদের। প্রসূন আশিসের রিপোর্ট।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন 20,47,799 জন শিক্ষার্থী। এবছর অন্তত 16 লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকে ভর্তিযুদ্ধে অংশ নেবেন। করোনা মহামারীর এই সময়ে ফল প্রকাশ হলেও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ড মনে করছে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের অপেক্ষা করতেই হবে। সকল শিক্ষার্থীর পক্ষে অনলাইনে আবেদন করা সম্ভব নয়। কম্পিউটারের দোকানে যেতে হয়। ভর্তির সময় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিও খোলা রাখতে হয়। নানা কারণে প্রায় 20 থেকে 25 লক্ষ মানুষের একটি কার্যক্রম শুরু হয়ে যাবে। পরিস্থিতি যখন আরও কিছুটা উন্নতি হবে আমরা ভর্তির কার্যক্রমটিও শুরু করব। ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্তে সায় দিলেও শিক্ষা কার্যক্রম দিনের পর দিন বন্ধ রাখলে দীর্ঘমেয়াদে শিক্ষার্থীদের ক্ষতির আশঙ্কা শিক্ষাবিদদের। আমাদের ছাত্ররা যাতে কখনো ভাবতে না পারে এখন তাদের আর পড়ালেখা করার প্রয়োজন নাই। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ হলে যারা শিক্ষার্থী তাদেরও জ্ঞানার্জন দক্ষতার্জন কোনো না কোনো ভাবে সচল রাখতে হবে। এই মুহূর্তে শিক্ষার্থীদের বা তাদের পরিবারের পক্ষে এই বিভিন্ন কলেজে ঘোরাঘুরি কি সম্ভব নয়। আর অনলাইন সুবিধা তো সব পরিবারের হাতে নেই। বৈষম্য যেন না হয়, যাকে আমি ডিজিটাল বৈষম্য বলবো। তবে অসচ্ছল শিক্ষার্থীদের ভর্তিতে আর্থিক ছাড়ের পাশাপাশি কয়েকটি ধাপে ভর্তির সুযোগ রাখার পরামর্শ তাদের। অনেক পরিবারের হাতে অর্থ থাকবে না, প্যাকেজ কেনারও পয়সা থাকবে না। যদি সত্যি সত্যি কেউ আবেদনই করতে না পারে, অনেক মেধাবী ছাত্র বাদ করতে পারে। সেজন্য কয়েক ধাপে ভর্তি প্রক্রিয়াটা যেন নিষ্পন্ন হয়। যে সমস্ত শিক্ষার্থী সচ্ছল অবস্থানে নেই তাদের জন্য সরকার বিবেচনা করতে পারে। এদিকে অনলাইনে আবেদন করা সর্বোচ্চ 10টি প্রতিষ্ঠানে ভর্তির পছন্দক্রম উল্লেখ করা সহ উচ্চ মাধ্যমিকে ভর্তির অন্যান্য নিয়মসমূহ অপরিবর্তিত থাকবে বলে জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। অনলাইনে শিক্ষার্থীরা তাদের পছন্দক্রম অনুযায়ী আবেদন করে। এবছরও ঠিক একই প্রক্রিয়া হবে, প্রক্রিয়ার কোনো পরিবর্তন হবে না। সারা দেশে উচ্চ মাধ্যমিকে প্রায় 30 লাখ আসন থাকায় ভর্তির ক্ষেত্রে কোনো ধরনের সংকট হবে না বলেও নিশ্চিত করেন তিনি। 30 লাখের মতো। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। করোনার চাপ কাটিয়ে ব্যবসা টিকিয়ে রাখতে আসছে বাজেটে নগদ প্রণোদনা সহ নানাভাবে অর্থ সহায়তা চান তৈরি পোশাক শিল্প মালিকরা। রপ্তানিমুখী পোশাক খাতের মতোই কর্পোরেট কর সুবিধার পাশাপাশি অন্তত 1 বছরের জন্য উৎসে কর মওকুফ চায় গার্মেন্টস, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প। এদিকে একক খাত নির্ভর সহায়তা কমিয়ে বাজার ভিত্তিক নীতি পরিকল্পনা হাতে নেওয়ার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। করোনার এক ধাক্কা পাল্টে দিয়েছে অর্থনীতির হালচাল। বিশ্ব মন্দার মুখে পড়া ভোক্তারা কমিয়ে দিয়েছেন ভোগ ব্যয়। আর এতেই শঙ্কা শুধু তৈরি পোশাকেরই চাহিদা কমবে 40%। এ অবস্থায় আসছে বাজেটে নতুন করে সহায়ক নীতিকৌশল চান পোশাক শিল্প মালিকরা। নগদ সহায়তার উপর বিদ্যমান 5% কর প্রত্যাহারের পাশাপাশি 2 বছরের জন্য দেশীয় কাঁচামালে তৈরি পোশাক রপ্তানিতে 10% ও বিদেশি কাঁচামালে করলে 4% নগদ সহায়তার দাবি তাদের। ব্যবসা গুটিয়ে নিতে চান নিরাপদ প্রস্থান পলিসি। বিশ্ব মহামারী করোনার কারণে আগামী 1 বছরে বন্ধ হয়ে যাবে বহু শিল্প কারখানা, হারিয়ে যাবে অনেক উদ্যোক্তা। তাদের নিরাপদ প্রস্থানের দিক নির্দেশনা থাকতে হবে এবারের বাজেটে। বরাদ্দ রাখতে হবে একটা টাকার অঙ্ক। বিষয়টি অত্যন্ত জরুরি। গেল কয়েক বছর ধরে জিপার বোতাম সহ 90 ভাগের বেশি আনুষঙ্গিক পণ্য সরবরাহ করে পোশাক খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখছে গার্মেন্টস, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প। বাড়ছে এ খাতের সরাসরি রপ্তানিও। বারবার আশ্বাস পাওয়া উদ্যোক্তাদের চাওয়া, এবার অন্তত সহায়ক নীতিকৌশল নিয়ে পাশে দাঁড়াবে সরকার। এক বন্ড লাইসেন্স ছাড়া কোনো বেনিফিট আমরা তেমন পাই না। আমাদের এই সোর্সটা একটা 0.24 জায়গায় 1 বছরের জন্য এটা শূন্য হারে করা হোক। কর্পোরেট ট্যাক্স যেটা 35% এটা আছে, কোনোভাবেই এটা 10 বা 12 উপরে যাতে না। যারা এক্সপোর্টেন্টের চার্জ আছে 10-12তে পায়, আমরা এক্সপোর্টেন্টের ফ্যাক্টরি আমরা এটা পাওয়ার অধিকার আছে। তবে রপ্তানি আয় ও কর্মসংস্থান বিবেচনায় বাজার ভিত্তিক সহায়তা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। রপ্তানি খাতের সংকোচন যদি হয়, শ্রমিক কর্মচারী আছেন তাদের এমপ্লয়মেন্ট আর কোথায় হতে পারে সেটা নতুন করে ভাবতে হবে। কিন্তু আন্তর্জাতিক বাজারে চাহিদার সংকট না কাটলে আমরা এখান থেকে যে প্রণোদনাটা দেব সেইটা দিয়ে কিন্তু বাজার ধরা যাবে না। এক্সপোর্ট সেক্টরের জন্য ইতোমধ্যে যে সকল সুবিধা বিরাজমান আছে সেটা থাকতে পারে। বর্তমান প্রেক্ষাপটে প্রতি মাসে শূন্য হারে রিটার্ন দাখিলের বিধানও তুলে দেওয়ার দাবি পোশাক খাতের ব্যবসায়ীদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিটি কর্মকর্তা কর্মচারীকে 24 ঘন্টা দায়িত্ব পালনরত অবস্থায় দেখতে চান নতুন মেয়র শেখ ফজলুন্নুর তাপস। পরিদর্শনে গিয়ে কর্মকর্তা কর্মচারীদের পাওয়া না গেলে তাৎক্ষণিকভাবে বরখাস্তের হুঁশিয়ারি দেন তিনি। সোমবার বিকেলে নগর ভবনে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়ে আয়োজিত সভায় তিনি একথা বলেন।
মশক নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা কর্মপরিকল্পনা বাস্তবায়নে কোনো অজুহাত মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেন মেয়র। এ সময় 14 জুন থেকে দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার জলাশয়, লেক, খালগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করার কথাও জানান শেখ ফজলে নূর তাপস। দেখছেন প্রবাসের সময়। বাগেরহাটের মোংলায় ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবের পর এবার শুরু হয়েছে নদী ভাঙন। বসতভিটা ও দোকানপাট সহ বেড়িবাঁধের 18 কিলোমিটার অংশ বিলীন হয়েছে নদীগর্ভে। এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। জেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্তদের দেওয়া হচ্ছে ঘর নির্মাণ সহ মানবিক সহায়তা। মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। আমার সব বাসা চলে গেছে নদীতে, আমার কিছু নেই। শেফালী মণ্ডল, নদী ভাঙনে চোখের সামনে ভেসে গেছে মাথা গোজার ঠাই। ভিটেমাটির জন্য এখন বিলাপ ছাড়া কিছুই আর করার নেই তার। বাগেরহাটের মোংলার পশুর নদীর ভাঙনে একই অবস্থা উপকূলের বাসিন্দাদের। ঘূর্ণিঝড় আম্পানের ক্ষত না শুকাতেই নদী ভাঙনে দিশেহারা তার। ভাঙে ছুড়ে সব নিয়ে যাচ্ছে, ঘরের পোতা পর্যন্ত চলে যাচ্ছে। এখন ঘরে তো গেছে, আমার কোনো জায়গায় আস্থাইনি, যা থাকারও জায়গা নেই। ভাঙন অংশ দিয়ে জোয়ারের লবণাক্ত পানি ঢুকে পড়ছে লোকালয়ে। এতে বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন কয়েক হাজার মানুষ। আমাদের অঞ্চলে মিষ্টি পানির খুবই অভাব। জেলা প্রশাসক বলছেন তালিকা করে ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ সহ দেয়া হচ্ছে ত্রাণ সহায়তা। আর ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। আমি এটা আমাদের উপরস্থ অফিসারকে জানিয়েছি, ওনারা সাইট ভিজিট করবে, সাইট ভিজিটের প্রেক্ষিতে আমাদের পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। ভবিষ্যতে যেন আমাদের এই এলাকার মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সবাই যেন একটা মিনিমাম নিরাপত্তার মধ্যে, নিরাপত্তা বোধ সবার মধ্যে থাকে, সেই বিষয়ে আমরা কাজ করব। পশুর নদীর তীরবর্তী মোংলার 4টি গ্রামে অর্ধ লক্ষাধিক মানুষের বসবাস। এদের মধ্যে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছেন 20,000। সময় সংবাদ শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সদরঘাটে ঈদের মতো উপচে পড়া ভিড়, লঞ্চে গাদাগাদি করে যাত্রী পরিবহন। বাসে স্বাস্থ্যবিধি মানা হলেও ভাড়া দ্বিগুণ। যাত্রী সংকটে বিমানের 6টি ফ্লাইট বাতিল। করোনায় একদিনে আরও 22 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2381। দেশকে 3টি জোনে ভাগ করে প্রয়োজনে লকডাউন, অফিসে উপস্থিতি থাকবে 25%। করোনা ভাইরাসের প্রভাব দীর্ঘায়িত হলে বাড়তে পারে পদ্মা সেতুর কাজের মেয়াদ। এখন পর্যন্ত শেষ 80 ভাগ। বর্ষায় বাধা হয়ে দাঁড়াবে নদীর প্রবল স্রোত। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।